ওর মাই বেশি প্রাধান্য পেত বারবার, আর তাই হয়তো প্রথম থেকে ওর প্রতি এত ক্ষোভ নাফিসা বেগমের। চুড়ি দুটো মুঠোয় নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ও। নাফিসা বেগম এগিয়ে এসে বললেন, আর তার বিনিময়ে তুমি কি দিয়েছিলে ওকে? ইচ্ছে মনে পড়ে 14 বছর আগের কথা। গায়ের রং একটু চাপা বলে আমার মেয়েটাকে এত বাজেভাবে উপহাস করেছিলে তুমি। অভিমান করে এই বাসা থেকেই বেরিয়ে গিয়েছিল, মনে পড়ে? ইচ্ছে চোখ খিচে বন্ধ করে নিল। 14টা বছর হলো এই তিক্ত সত্য কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। অন্যান্য দিনের মতন রাকিন ও আর খেয়া একসাথে পার্কে খেলছিল সেদিনও। বয়সের দিক দিয়ে ইচ্ছে রাকিনের কিছুটা বড় হলেও খেয়া ছিল শিশু সুলভ। চাপা গায়ের রং নিয়ে কথা শুনতে হতো বলে সেইভাবে কারোর সাথে মিশত না ও। রাকিন ইচ্ছেই ছিল ওর কমফোর্ট জোন, আর সেদিন খেলতে খেলতে সেই ইচ্ছের কথাতেই হয়তো কষ্ট পেয়েছিল খেয়া। রাকিন খেয়ার সাথে বেশি মিশত বলে ইচ্ছে শুধু মজার ছলে খেয়াকে বলেছিল, এই গায়ের রং নিয়ে রাকিনের সাথে খেলা তোকে মানায় না খেয়া, কাল থেকে ফুটপাতের বাচ্চাদের সাথে খেলবি কেমন। কথাটা বলার পর সেদিন ও আর রাকিন হাসাহাসি করেছিল প্রচুর। পার্ক থেকে দুজনে ফিরলেও এক কোণে চুপচাপ বসেছিল খেয়া, আর ফেরেনি। ওকে হারানোর পর ইচ্ছে অনুভব হয়েছে ওর ঠাট্টার ছলে বলা কথাটা ওর সবচেয়ে আদরের মানুষটাকে হারিয়ে যেতে বাধ্য করেছিল। অতীত মনে করে গাল বেয়ে পানি গড়ালো ইচ্ছের। নওশাদ সাহেব এক পলক রাজীব মাহমুদের দিকে তাকিয়ে এগিয়ে এসে বললেন, শান্ত হও নাফিজা, কি হলো আজ তোমার? খেয়ার বাসা ছাড়ার কারণ ইচ্ছে না? ওর তো তখনও অনেক ছোট। এই গায়ের রং নিয়ে সামান্য ঠাট্টাই তো করেছিল ইচ্ছে, ওর কোনো দোষ নেই। দোষটা ইচ্ছেরই নওশাদ, ইচ্ছেরই দোষ। আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না নওশাদ আরেকটা মেয়ে ছিল তোমার? একবারও মনে হয় না তোমার এই মেয়ের জন্য আরেকটা মেয়েকে হারিয়েছো তুমি? একবারও মনে হয় না এই ইচ্ছের জন্য আজ আমি সন্তান হারা? মনে হয় না নওশাদ? একবারও মনে হয় না? এবার শব্দ করে কাঁদতে লাগলেন নাফিজা বেগম। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালেন নওশাদ সাহেব। স্ত্রীকে শান্ত করতে বললেন, শান্ত হও নাফিজা। কত খুঁজেছি, কত জায়গায় ডায়েরি করেছি, কোথাও পাইনি আমার মেয়েটাকে। পেতামই বা কি করে? ও তো ফিরতে চাইনি, ওর জায়গা তো ইচ্ছে কবে নিয়ে নিয়েছে, তাই না? খেয়া ফিরবে না, আর ফিরবে না। নিয়ে নাও ইচ্ছে, ওই চুরি দুটোর সাথে ও সব অংশীদারিত্ব আমি তোমাকে ভিক্ষা দিলাম, নিয়ে নাও। কথাটা বলে হনহনি নিজের ঘরে চলে গেলেন নাফিজা বেগম। ইচ্ছে চোখ মিলে তাকালো, গাল মুছে একটা শুকনো ঢোক গিলে বাবাকে বলল, এসএমের কি হয়েছে বাবা? নওশাদ সাহেব কিছু বলার আগেই রাজীব মাহমুদ এগিয়ে আসলেন। ইচ্ছের সামনে দাঁড়িয়ে বললেন, রাকিন এসেছে ইচ্ছে, তোমার রুমে আছে, তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাইও। ইচ্ছে অবুঝের মতন বাবার দিকে তাকালো। নওশাদ সাহেবেরও অসহায় চাহনি। রাজীব মাহমুদ বললেন, আমার ছেলেটাও এতগুলো বছর গুমড়ে মরছে মা। যে হারিয়ে গেছে তাকে ভেবে ভেবে সোনালি জীবনটা অনেক বড় একটা অংশকে শেষ করে দিয়েছে। তুমিও স্বাভাবিক নেই ইচ্ছে, কিন্তু আর না, বাবা হয়ে না আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি। নাইবা নওশাদ তোমাকে, তোমাদের মুড অন করা প্রয়োজন। আমি জানি খেয়ার পরে যদি রাকিনের সবচেয়ে কাছের কেউ হয় সেটা তুমি, আর এটাও জানি রাকিনের চেয়ে ভালো কেউই বুঝবে না তোমাকে। আর আমার ছেলেটাকে বোঝার চেষ্টা করো ইচ্ছে, একটু বোঝো ওকে। ইচ্ছে বিস্ময়ে তাকালো রাজীব মাহমুদের দিকে। রাকিনকে বুঝবে মানে? কি বোঝাতে চায় রাকিন? বিস্ময় নিয়েই বলল, এসব কি বলছেন আপনি রাজীব আঙ্কেল? তুমি গিয়ে একটু কথা বলো ওর সাথে, তারপর বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। আবারও এক পলক বাবার দিকে তাকালো ইচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে চলে এলো নিজের রুমে। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রাকিন ওর বেলকনিতে পকেটে 2 হাত গুজে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে। দেখে মনে হবে পশ্চিমে হেলতে থাকা সূর্যের পৃথিবীর সব রূপ খুঁজে নেওয়ার চেষ্টায় আছে ও। দরজার শব্দ শুনে রাকিন যেন টের পেল ইচ্ছে এসেছে, তবে পিছন ফিরল না। ওভাবেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে থেকে বলল, এসেছিস? কি হয়েছে রাকিন? রাকিন আস্তে ধীরে পিছনে ফিরল। ওর ঠোঁটে কৃত্রিম হাসিটা দেখে ইচ্ছের বিস্ময় বাড়ল আরো। বাইরে থেকে গোছানো মনে হলেও বোঝাই যাচ্ছে ভিতরে তাণ্ডব চলছে কোনো এক। ইচ্ছে সবাই কিছু বলতে যাবে তার আগেই রাকিন বলে উঠল, বিয়ে করবি আমাকে ইচ্ছে? থেমে গেল ইচ্ছে। পরপরই মনে পড়ল গত কিছুদিন দেখা সাক্ষাৎ কম হয়েছে বলে কথাটা অচেনা লাগছে ওর কাছে। নইলে এমন মজা সচরাচর হতোই ওদের মাঝে।
কিন্তু আজকে কিছু তো আলাদা। মাথায় ঘুরতে লাগলো। আচমকায় নাফিসা বেগমের আক্রোশ, নওশাদ সাহেবের নীরবতা আর রাকিনকে বোঝা নিয়ে রাজিম মাহমুদি বা কি বোঝাতে চাইলেন। ইচ্ছে একটা শুকনো ঢোক গিলল। জোরপূর্বক হেসে বলল, মজা করিস না। রাজীব আঙ্কেল বলল কি নাকি বলতে চাস? আমি তোকে বিয়ে করতে চাই ইচ্ছে। এক বিন্দু মজা নেই এতে। ঠাট্টার ফল যে কতটা যন্ত্রণার তা তুই জানিসই। আমি নিজে কার যন্ত্রণা দিতে চাই না। এতগুলো বছর হলো চলে আসা এই সম্পর্কের বিচ্ছিন্নতাকে শেষ করতে চাই এবার। তোকে পুরোপুরিভাবে বুঝতে চাই, নিজেকেও বোধগম্য করতে চাই তোর কাছে। আমি জানি আমাকে ভালোবাসিস না তুই, আর এটাও জানি তোকে ভালোবাসতে হলে তাকে আগে আমার চেয়ে বেশি জানতে হবে তোকে। তোকে আমার চেয়ে বেশি কেউ জানে না, নাইবা আমাকে তোর চেয়ে ভালো মতন কেউ আগলে নিতে পারবে। রাকিন এগিয়ে এসে দুহাত মুঠো করে নিল ইচ্ছের। মাথা নিচু করে বলল, মানা করিস না, আমরা দুজনে দুজনের সাথে ঠিক মানিয়ে নেব। বিয়েটাতে রাজি হয়ে যা, আমার কথা ভেবে হলেও প্লিজ। ইচ্ছের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল রাকিন। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল ইচ্ছের। রাকিন বেরিয়ে যেতে শ্বাস ছেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল ও। চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো ওর। ফাঁকা দৃষ্টিতে অসহায়ের মতন এদিক ওদিক তাকালো ইচ্ছে। খেয়া ফেরেনি। রাকিনের সাথে আস্তে ধীরে এইভাবে জুড়ে যাওয়ার কথা ছিল ওর। অবশেষে দুই পরিবার খুশি। এতদিন হলো, এত ভালোভাবে চেনে এমন কারোর সাথে বিয়েটা হবে ওর। রাকিনের অপেক্ষাকে আরো দীর্ঘায়িত করবে না ও। হ্যাঁই বলবে ইচ্ছে। তবে ওর এত কষ্ট কেন হচ্ছে? কেন বিয়ের কথা ভাবতেই শ্বাস আটকে আসছে ওর? কেন মনে হচ্ছে সেই ভাবনা অনেক আগেই অন্যত্র রঙর ফেলেছে, প্রেমনগর? আমি বিয়েটাতে রাজি রাকিন। সত্যি হয়তো তোর চেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং কাউকে পাবো না, তাই জীবন সঙ্গী হিসেবে তোকেই মেনে নিব। আমি রাজি বিয়েতে। ফোনে ইচ্ছের বলা কথাটা শুনে কান থেকে ফোন নামিয়ে কলটা কেটে দিল রাকিন। ও জানতো ইচ্ছে মানা করবে না এই বিয়েতে। ইচ্ছের মনে এখনো অবধি যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটা শুধু ওকে নিয়েই। যদিও তো ভালোবাসার না, বন্ধুত্বের, তবুও ওর সারা রুমের অবস্থা দেখার মতো না। ড্রেসিং টেবিলের আয়না চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে আছে। সাথে পড়ে আছে রাকিনের শিক্ষা জীবনের গোটা বিশেক স্ক্রিপ্ট, মডেল আর অনেকগুলো স্কেচের কাগজ। তাতে এক বাচ্চা মেয়ের মুখশ্রী। মোবাইলটা ছুঁড়ে মেরে চিৎকার করে মাথার চুলগুলো উল্টে ধরল রাকিন। দেয়ালে ঘুষি ছুড়ল কয়েকবার। ওর আওয়াজ শুনে ছুটে এলো রাজিম মাহমুদ আর তার মিসেস। ভেতরে ঢুকে চারপাশ থেকে শব্দ করে কেঁদে দিলেন মিসেস মাহমুদ। ছুটে এসে বিছানায় বসা রাকিনের কাটা হাত আঁচলে চেপে ধরলেন। এতগুলো বছরের সংসার স্বামীর দিকে প্রথমবারের মতন ঘৃণা দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, এ কেমন বিয়ে বলতে পারো? তুমি না আমাদের ছেলের ভালোর জন্য ওকে বিয়ে দিতে চাইছো? আমার ছেলেটা তো। ঠিক আছে মা, শান্ত স্বরে বলল রাকিন। মিসেস মাহমুদ আরো জোরে কেঁদে দিয়ে বলতে যাচ্ছিলেন কিছু। রাকিন নিজেকে ছাড়িয়ে বাবার মুখোমুখি এসে দাঁড়ালো। শক্ত গলায় বলল, ইচ্ছে রাজি হয়ে গেছে বাবা বিয়েতে। ওই বিয়েতে রাজি। এ মাসের 15 তারিখ তোমাদের বিয়ে রাকিন। রাকিন চোখ সরিয়ে তাচ্ছিল হাসলো, বলল, আর খেয়া হাউসিং? আমি কথা বলেছি লয়ারের সাথে। ঝামেলা মিটে গেলে আমি ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেব। ওটা নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। নিজের জীবনটাকে গুছিয়ে নাও রাকিন। আমার বিশ্বাস ইচ্ছেকে কোনোদিনও কষ্ট দেব না তুমি। আর সে দায়িত্ববোধ থেকেই তোমাদের সম্পর্কটা আরো গাঢ়তর হবে। দেখো, তাই তো এই বিয়ে। আবারও রাকিন তাচ্ছিল হাসলো, বলল, ইচ্ছেকে যেমন কোনোদিনও কষ্ট দিতে পারবো না, তেমন খেয়াকেও কোনোদিনও ভুলতে পারবো না আমি বাবা। তাই তুমি ভুলেও ভেবো না হাউসিং নিয়ে তোমার শর্তের জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। মোটেও তা নয়, ইচ্ছের বন্ধুত্বের জন্য ওকে খুশি রাখার দায়িত্বটা আমি নিচ্ছি। মাঝখান থেকে এই শর্ত জুড়ে দিয়ে নিজেকে ছোট না করলেও পারতে তুমি। ছেলের সামনে দাঁড়িয়ে থাকা আর সাহস হলো না রাজিম মাহমুদের। চলে আসলেন রাকিনের সামনে থেকে। জীবনে এই প্রথমবার এতটা নিজ কাজ করেছেন তিনি। ছেলেকে ভালো দেখবেন বলে তার ভালো লাগার ভালোবাসার সাথে বেইমানির সংশ্লিষ্ট প্রমাণ করে তাতে শর্ত জুড়ে দিয়েছেন রাজিম মাহমুদ। উপায় ছিল না তার। অবশ্য তাতে যদি ভবিষ্যতে রাকিন ইচ্ছে দুজনেই ভালো থাকে, এই কাজ নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই তার একটুও না। সন্ধ্যা নেমেছে শহরে।
বাইকের চাবিটা নিয়ে বেরোচ্ছিল প্রাপ্ত। পরনে সাদা টি শার্টের উপর ডার্ক চেক শার্ট, শার্টের হাতা কোনোই অবধি গোটানো, ইচ্ছের দেখা সেই প্রথম দিনের প্রাপ্তর মতন। ভালোবাসি বলবে বলে চেনা পরিচয়ে সেই শুরুর বেশেই বাসা থেকে বেরোনোর প্রস্তুতি নিয়েছে প্রাপ্ত। দরজা দিয়ে বেরোনোর সময় সাদিক সাহেব ডাক লাগালেন ওকে। প্রাপ্ত দাঁড়ালো। সাদিক সাহেব বললেন, এমার্জেন্সি। মুচকি হেসে মাথা নেড়ে না বোঝালো প্রাপ্ত। মুখে বলল, কিছু বলবে বাবা? ছেলের কাঁধে হাত রাখলেন সাদিক সাহেব। মুখে হাসি রেখে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, তোমার মা মারা যাওয়ার পর থেকে এখনো অবধি আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাকে আর পিয়ালিকে সব রকম অভাব থেকে আগলে রাখার। বাবা হিসাবে কতটুকু পেরেছি তা তোমরাই জানো প্রাপ্ত। কিন্তু আমি সবসময় চেয়েছি তোমাদের বন্ধু, আর হয়েও উঠেছি বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই হয়তো কোনো আড়াল সেভাবে ছিলই না আমাদের মাঝে। আজও আমি তার ব্যতিক্রম চাই না প্রাপ্ত, তাই সরাসরি বলতে চাইছি তোমাকে। প্রাপ্ত দাঁড়িয়ে গেল, স্বতন্ত্র স্বরে বলল, এইভাবে কেন বলছো? কি হয়েছে বাবা? কোনো সমস্যা? সমস্যা না প্রাপ্ত, সমাধান। আমার হাজারো ব্যাকুলতার সমাধান তুমি। মানে কি হয়েছে বলো তো বাবা? সাদিক সাহেব আবারও মুচকি হেসে বলতে লাগলেন, আমি জানি তুমি খইকে পছন্দ করো, আর খইও এ কয়দিনে যথেষ্ট স্বাচ্ছন্দ্য হতে শুরু করেছে তোমার সাথে। তাই তোমাদের দুজনের বিয়েটা এভাবে সেরে ফেলতে চাইছি আমি প্রাপ্ত। এ বিষয়ে তুমি কি বলো? বাবার কথা শুনে খুব বেশি চকিত হলো না প্রাপ্ত। এমন ভাবনা যে সাদিক সাহেবের আগে থেকেই ছিল তা ও জানতো, কিন্তু কথাটা আজ বলছে বলেই যা। ও ভাবছিল ইচ্ছেকে বলার পরই বাবাকে বলবে ও ইচ্ছেকে ভালোবাসে, কিন্তু সাদিক সাহেব আগেই বলে বসলেন কথাটা। প্রাপ্ত এটা খুব ভালো মতোই জানে ওর ইচ্ছের বিরুদ্ধে কখনোই ওকে জোর করবে না ওর বাবা। আজ যখন কথাটা উঠেছে ও ঠিক করলো পরিষ্কারভাবে বলবে বাবাকে ইচ্ছেকে ভালোবাসে ও, খইকে নয়। এটা জানলেই মিটে যাবে সবটা। মুচকি এসে প্রাপ্ত বলল, আসলে বাবা তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তোমার। সাদিক সাহেব একটু থেমে বললেন, ভুল বোঝাবুঝি মানে? সত্যি বলতে আমিও ধারণা করেছিলাম তুমি যা ভেবেছিলে সেভাবেই হওয়ার কথা ছিল সবটা, কিন্তু হয়নি। বরং তার বিপরীতে ঘটে গেছে সবকিছু। বিশ্বাস করো বাবা, আমার অগোচরেই হয়েছে এইসবের রদবদল। আমাকে ভুল প্রমাণিত করে আমার মন আজ বিপরীতে আটকেছে। আসলে আমি খইকে প্রাপ্ত ভালোবাসি না বাবা বলার আগেই মহিমের গলা শুনে প্রাপ্ত থামল। দরজায় ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে দুহাত রেখে সামনে হাঁপাচ্ছে ও যে ছুটতে ছুটতে এই বাসা অবধি পৌঁছিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রাপ্ত বলল, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? মহিম সোজা হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ভিতরে ঢুকলো। কিছুক্ষণ সাদিক সাহেবের দিকে তাকিয়ে থেকে কি ঘটেছে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো হয়তো। হাগের মতন হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, তোর সাথে জরুরি কিছু কথা আছে। প্রাপ্ত ওর কথাকে উপেক্ষার স্বরে বলল, পরে বাবার সাথে কথা আছে আমার। কিন্তু প্রাপ্ত, এটা তার চেয়েও বেশি জরুরি। তোকে বললাম না এখন বাবার সাথে কথা বলছি আমি, পরে দেখছি তোর বিষয়টা। সোফায় গিয়ে বস কিছুক্ষণ। কড়া গলায় মহিমকে থামিয়ে দিয়ে বাবার দিকে ফিরল প্রাপ্ত। মাহিম অস্থিরভাবে কপাল চেপে ধরে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। সাদিক সাহেব মৃদু হেসে বললেন, আগে মাহিম কি বলে সেটা শুনে এসো প্রাপ্ত। আমরা নিজেদের কথা একটু পরে আলোচনা করলেও কোনো সমস্যা নেই তো। কিন্তু বাবা? কোনো কিন্তু নেই, শুনে এসো। মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবে ও, ছুটে এসেছে ওভাবে। শীতল দৃষ্টিতে মহিমের দিকে তাকালো প্রাপ্ত। মাহিম অসহায়ভাবে ইশারায় বোঝালো, আমার কথাটা শোন ভাই। বাবার সামনে দ্রুত পায়ে এগিয়ে এসে ওর শার্ট ধরে টেনে নিজের সামনে নিয়ে পিঠে ধাক্কা লাগালো প্রাপ্ত। এক ধাক্কাতেই দরজা ঠেলে ভিতরে রুমে ঢুকেছে মাহিম। প্রাপ্ত শার্টের হাতা গোটাতে গোটাতে ওর দিকে এগোতে এগোতে বলল, সমস্যা কি তোর জন্য কি বাবার সাথে নিজের বিয়ের আলাপও করতে পারবো না ঠিক মতো? বল তোর জরুরি আলাপ, আমি তো শুনি। তবে যদি তোর আলাপ জরুরি কিছু না থাকে, আমি নিজ দায়িত্বে তোকে জরুরি খাতিরের মাধ্যমে হসপিটালের জরুরি বিভাগে পাঠিয়ে দেব। বল এবার। বিয়ের আলাপ মানে? কার সাথে? খই? মাহিমের বিস্ময়ের সুর। প্রাপ্ত বলল,
না, যাকে ভালোবাসি তার সাথে। তুই বল কি বলবি? তুই কি সাদিক আঙ্কেলকে রকস্টার ইচ্ছের বিয়েতে বলতে যাচ্ছিলি? প্রাপ্ত থামলো। মাহিমের সাথে ওর ওঠা বসা বেশি, ইচ্ছেকে নিয়ে ওর অনুভূতিগুলো ওর টের পেয়ে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। শান্তভাবে বলল, হেয়ারি না করে আগে বল কি বলতে এসেছিলি। তারা আছে আমার। তুই রকস্টার ইচ্ছেকে ভালোবাসিস? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল প্রাপ্ত। অস্বীকার করার উপায় নেই, অস্বীকার করতে ইচ্ছা করছে না ওর। শুধু মাহিম কেন, চিৎকার করে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছা করছে ওর ও ইচ্ছেকে ভালোবাসে। ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে একধানে কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল ও। তারপর মাথা তুলে মাহিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবেসে ফেলেছি ওই রকস্টারকে প্রচন্ড। ওকে ছাড়া থাকার দায় হয়ে গেছে আমার মাহিম। খুব বেশি ভালোবাসা আর তার থেকে দূরত্ব এত বেশি ভয়ানক হয় বুঝি। পাগল করে দিয়েছে আমায় সে, লিটারেলি পাগল করে দিয়েছে। তাকে ছাড়া মন মস্তিষ্কে আর কিছুই আসছে না। কি করি বলতো? ওর কথা শুনে মাহিম নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিল। প্রাপ্ত হেসে বলল, থাক, তোকে বলতে হবে না। বাবার সাথে ওকে নিয়েই কথা আছে আমার। বাবাকে বলে তারপর ওকে প্রপোজ করতে যাব ভাবছি। সময় নষ্ট করিস না আবার। কিছু বলার থাকলে বল, নইলে আমি আসছি। নীরবে ওর দিকে চেয়ে রইল মাহিম। রাগ নিয়ে তেড়ে এগোতে নিয়েও নিজেকে সামলালো প্রাপ্ত। ওকে জ্বালাতেই মাহিম এই সময় এসেছে এমনটাই ভেবে পিছনে ফিরল বেরিয়ে আসবে বলে। মাহিম ডাক লাগিয়ে বলল, যাস না প্রাপ্ত। শালা, কুসংস্কার বলেও একটা কথা আছে, এই কাজেও ভীষণ ডাক দিলি। ফিরবো না আমি। চোখ বন্ধ করে নিজেকে সংবরণ করতে গিয়েও বিরক্তি বাড়ল। মাহিমের দিকে ফিরে না ফিরে হাঁটতে হাঁটতে বলল ও কথাটা। মাহিম ধরা গলায় বলল, ইচ্ছের বিয়ে ঠিক হয়ে গেছে প্রাপ্ত, সামনে 15 তারিখ ওর বিয়ে। প্রাপ্তর পা থেমে গেল তৎক্ষণাৎ। রোবটের মতন পিছন ফিরল ও। ওর অবিশ্বাসী চাহনি। মাহিম জল ভরা চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর এগিয়ে এসে মোবাইলটা বের করে এগিয়ে দিল প্রাপ্তর হাতে। আস্তে ধীরে মোবাইলে থাকা নিউজটা চোখ বুলিয়ে নিল প্রাপ্ত। রকস্টার ইনায়াত নিকন ইচ্ছে আর ইনশিয়া বিল্ডার্সের উত্তরসূরি রাকিন শেওয়াতের বিয়ের খবর। একটু চুপ থেকে হঠাৎ হেসে উঠল প্রাপ্ত। শব্দ করে হাসতে হাসতে বিছানায় গিয়ে বসল ও। মাহিম নির্বিকার। ও বুঝে উঠতে পারছে না ঠিক কি বলে প্রাপ্তকে সামলাবে। প্রাপ্ত হাসি থামালো। হাঁটুতে কোনোই ঠেকিয়ে বসে আবারও কিছুক্ষণ এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এমনটাই তো হওয়ার কথা ছিল, তাই না রে মাহিম? নিজেকে সামলা প্রাপ্ত। সামলানোর কি আছে এখানে মাহিম? কিছুই তো নেই সামলানোর। এমনটাই তো হওয়ার কথা ছিল, দোষটা তো আমারই। যে মনটাকে সযত্নে গুছিয়ে রেখেছিলাম, তাকে দেখার পর সে মনটাকে আর সামলাতে পারিনি। যেখানে দুজনের মিল কোনোদিনও হবার নয়, সেটা ভুলেও ভালোবেসে ফেলেছি তাকে। অনুভব হয় বারবার, প্রতিবারের দেখায় প্রেমে পড়েছি তার। আর তার চেয়েও বড় কথা, যাকে আমি ভালোবাসলাম সেই জন্য কাউকে ভালোবাসতে পারি, এই কথাটা অবধি ভুলে গিয়েছিলাম আমি। একবারও ভাবিনি ইচ্ছে নিজে থেকে কখনো আমাকে অনুভব করায়নি ও ভালোবাসে আমায়। বারবার দেখা হওয়াটা তো শুধু কোইন্সিডেন্স ছিল মাত্র। তার প্রতিবার সেই দেখা হয়, ওর হাসিটা দেখার বদলতে ভুলে গেলাম। ওর মতো সেলিব্রিটির লাইফে আমার মতো অহরহ মানুষের আনাগোনা। অনেকেই আমার মতো এইভাবে ভালোবেসে ফেলেছে ওকে। আর ও তো সেই ভালোবাসাগুলোর একটাকে স্বীকৃতি দিয়ে ফেলেছে অনেক আগে। মাহিম এগিয়ে এসে প্রাপ্তর কাঁধে হাত রাখল। কথাগুলো বলে মাথা নিচু করেছিল প্রাপ্ত। কাঁধে মাহিমের হাতে স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো ও। ওর চোখ দেখে এতক্ষণে আটকে উঠল মাহিম। ছলছল করছে প্রাপ্তর চোখ, যখন তখন অস্ত্র বর্ষণ হবে তুমুল ভাবে। ওকে অবাক করে দিয়ে ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে প্রাপ্ত বলল, এতটাই বেশি ভালোবেসেছি যে শুধু ওকে ভেবে বাকি সব ভুলে গিয়েছি মাহিম। এমনকি আবার সে কল্পনাকেও। ও আমাকে নিজের সত্তাতেই আটকে নিয়েছে রে। প্রেম নমরে আমি কি করব বল? ওর ভালোবাসার জোয়ারে ভাসতে চাওয়ার লোভ সামলাতে পারিনি, দোষটা আমারই। মাহিম কিছু বলতে যাচ্ছিল, ওকে সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো প্রাপ্ত। এক ফোঁটা চোখের জলও পড়তে দেয়নি নিজের চোখ থেকে। ঠিকঠাক মতন দাঁড়িয়ে গলা ছেড়ে বলল,
এখানে যা যা কথা হলো ভুলে যা, কেউ জানবে না এসব কিছু, মাথায় রাখিস কথাটা। প্রাপ্ত, আমি বলেছি কেউ কিছু জানবে না মানে জানবে না। মাহিম থামলো। প্রাপ্ত কি করে নিজেকে সামলাবে সেটাও জানে না, তবে এই কথাগুলো কাউকে জানিয়েও যে কোনো লাভ নেই তা ও বেশ ভালো মতোই জানে। যেখানে ইচ্ছের বিয়েই ঠিক হয়ে গেছে, সেটা অবশ্য ওর সম্মতিতে হচ্ছে। প্রাপ্তকে ওর একপাক্ষিক ভালোবাসা ভুলতে হবে। আর কথা বাড়ালো না মাহিম। রুম থেকে হনহনিয়ে বেরিয়ে আসলো প্রাপ্ত। ড্রয়িং রুমে তৎক্ষণাৎ খই আর মিষ্টি এসে বসেছে সাদিক সাহেব আর পিয়ালির সাথে। প্রাপ্তকে দেখে দাঁড়িয়ে গেল খই। এক পলক ওর দিকে তাকিয়ে প্রাপ্ত সুস্পষ্ট গলায় বলে দিল, এই মাসের 15 তারিখ আমার আর খইয়ের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো বাবা। পরের 1 সপ্তাহের মধ্যে চাকরি কনফার্ম করে ফেলবো আমি। বিয়েটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেই হবে। আমি খইকেই বিয়ে করতে চাই। পাথরের মতন দাঁড়িয়ে রইল খই। ঠিক কি শুনছে তা বুঝে উঠতেই পারল না যেন। ঘাড় ঘুরিয়ে তাকালো সাদিক সাহেবের দিকে। তার চেহারার হাসিটা বলে দিল প্রাপ্তর সাথে ওর বিয়ে হোক, এমনটাই চান তিনিও। শ্বাস আটকে 1 পা 2 পা করে পিছোতে লাগলো ও। সাদিক সাহেব ইশারা করতেই পিয়ালি আর মিষ্টি উঠে দাঁড়িয়ে গেল। মিষ্টি খইয়ের কাঁধে হাত রেখে বলল, তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমি, চলো। জলভরা চোখে মিষ্টির দিকে তাকালো খই। যন্ত্র মানবীর মতন চলে আসলো পিয়ালির ঘরে। মিষ্টি মৃদু হেসে বলল, আসলে পিয়ালির মা ছিলেন গ্রামের মেয়ে। সাদিক আঙ্কেলের কোনো এক থেসিস চলাকালে তার সাথে দেখা হয়। প্রেমের বিয়ে ছিল দুজনের। হয়তো এই কারণেই প্রান্তর বরাবরের ইচ্ছে ছিল গ্রামের প্রাণবন্ত কোনো মেয়েকেই বিয়ে করার। ওর লাইফে তেমন করে কেউ আসুক, যেমনটা ওর বাবা মায়ের সাথে হয়েছিল। তোমাকে দেখার পর আমাদের সবারই মনে হয়েছে প্রান্তর মনে সে জায়গাটা তুমিই করে নিতে পারবে। এমনকি তুমি করেও নিয়েছো। এখন তুমি নিজের মতো করে এই শহরে মানিয়ে নিতে শিখেছো খই। তোমার চেষ্টায় পড়াশুনোতেও তুমি অনেক দূর এগিয়েছো। সাদিক আঙ্কেল তো সবসময় তোমার পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবুও যেহেতু প্রান্ত তোমাকে পছন্দ করে, তাই উনি চান তোমাদের দুজনের বিয়ে সেরে ফেলে তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে। খই নির্বিকার। সাদিক সাহেবের দায়িত্ববোধটা এত বেশি হবে যে নিজের ছেলের বউ করে ওকে নিজের কাছে রাখবেন উনি, এমনটা ধারণাতেও ছিল না ওর। তবে যদি প্রাপ্ত ওকে ভালোবেসে ফেলে সেই দিকটাও ভাববেন উনি, এটাও স্বাভাবিক। কিন্তু তা বলে ওর মতো অনাথকে, অবশ্য ও যে অনাথ সেটা বিবেচনার মন মানসিকতা সাদিক সাহেবের নয়। ও এটাও জানে প্রাপ্ত কি করে ওকে ভালোবাসবে। কেউ আগে থেকে কেমন মানুষকে ভালোবাসবে সেটা নিশ্চিত করে রাখতে পারে বুঝি। এই ভালোবাসার প্রত্যুত্তর কি হওয়া উচিত ওর? ও তো ভালোবাসে না প্রাপ্তকে, তাহলে কাকে? যার কথা ভেবে ভেবে ও নিজেকে সাজাচ্ছে তাকে নয় তো, ওর নকশাদার। ওর মাথার চুলগুলো উল্টে ধরল খই। ওর দিশাহারা অবস্থা দেখে পিয়ালি আর মিষ্টি একে অপরের দিকে তাকালো। পিয়ালি এগিয়ে এসে বলল, তুমি কি চাও খই? তুমি চাও না এই বিয়েটা হোক? ওর জিজ্ঞাসু দৃষ্টির জবাব খুঁজে পেল না খই, কিন্তু ওকে তো জবাব দিতেই হবে। মিষ্টি আবারও বলল, বলো খই, তোমার মতামত ছাড়া তো আর বিয়ে সম্ভব না। তোমার মত নেই এই বিয়েতে? মত নেই কথাটা বলার কারণ খুঁজতে লাগলো খই, কিন্তু খুঁজে পেল না। যতটা ভালোবাসা এখানে ও পেয়েছে তার সীমা জানা নেই ওর। অমুক করবে কার জন্য? যে মানুষটার সাথে কিছুটা সময়ের সাক্ষাৎ ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তার জন্য। কিন্তু সে তো আপনজন হওয়ার কোনো আশ্বাস দেয়নি ওকে। সেদিনের পর আর দেখা পর্যন্ত করতে আসেনি সেই মানুষটা। তবে তার জন্য কেন ও ভাবছে? কেন তার জন্য এই পরিবারটাকে অস্বীকার করবে ও? তা কি করে হয়? একটা শ্বাস ছেড়ে খই চোখ বন্ধ করে বলল, আমি রাজি। পিয়ালি জড়িয়ে ধরল খইকে। মিষ্টি কি বুঝে কিছুক্ষণ অনুভবের চেষ্টা করলো ওর কথাটা। বলল, সত্যিই কি তুমি রাজি খই? হ্যাঁ, আমাদের তো কোনো কারণ নেই আমার মিষ্টি আপু, আমি রাজি। কিন্তু খই, আজ মা থাকলে। কথা শেষ না করে তাচ্ছিল্য হাসলো খই। মূলত মিষ্টির সন্দিহান কথাগুলো থামাতে মায়ের কথাটাকে মনে করে দিল ও। মিষ্টি মৃদু হেসে ওর কাঁধে হাত রেখে বলল, উনি যেখানেই আছেন ভালো আছেন খই। তোমার সিদ্ধান্তে খুশি হয়েছেন। প্রান্ত অনেক ভালো রাখবে তোমাকে, অনেক ভালোবাসবে।
ক্ষয় নিমিলিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। ও তো ভালোবাসার আশা করেছিল, সে ভাগ্য হলো না। এবার ভালোবাসাকে ভালোবাসার চেষ্টা করবে না হয়। মায়ের পুরনো একটা গয়না খুঁজতে খুঁজতে নিজের পুরো রুমটা তছনছ করে দিয়েছে ইচ্ছে। যেখানে আর কিছু হোক বা না হোক, মায়ের জিনিসগুলো সব সময় নখদর্পণে থাকে ওর। মাথার চুলগুলো উল্টে চেপে ধপ করে বিছানায় বসে পড়ল ও। বিয়েতে রাজি কথাটা রাকিনকে বলার পর থেকে মাথায় কাজ করছে না ওর। টমি মুখ দিয়ে মেঝেতে পড়ে থাকা দুটো ফাইল খানিকটা সাইডে রেখে দিল, কিছু জামা কাপড়ও একপাশে টেনে রাখলো। ঘর গোছানোর চেষ্টা হয়তোবা। অতপর ইচ্ছের কাছে এগোলো। ওর পায়ে প্যাঁচ লেগে গেছে কিছু একটা। ইচ্ছের অস্থিরতা বুঝে ওকে নিজের দিকে মনোযোগী করার চেষ্টা শুরু করলো টমি। ওর গা ঘেঁষে পা মুড়িয়ে থাকা ইচ্ছেও বুঝলো টমি ওর পা মুড়িয়ে থাকা জিনিসটা ছাড়িয়ে দিতে বলছে ও। কিছুক্ষণ পাত্তা না দিয়ে মাথা ধরে বসে রইল নিজের মতন। টমি হার মানতে নারাজ, যেন ইচ্ছের মনোযোগ এখন ওর চাই। পেরে না উঠে ইচ্ছে একসময় চেঁচিয়ে বলে উঠল, ওটা প্রাপ্তর ছেঁড়া স্কার্ফ না টমি, সো প্লিজ স্টপ অ্যানোয়িং মি। বলে দিয়ে নিজে আটকে গেল ইচ্ছে। টমি ওর ধমক শুনে নুয়ে বসে গেল মেঝেতে। ঠোঁট কামড়ে ধরে আশেপাশে তাকালো ইচ্ছে। আজ বাদে কাল রাকিনের সাথে ওর বিয়ে। বাকি সব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মতো আজ এই মুহূর্তে প্রাপ্ত নামটাই ওর মাথায় ঘুরছে। নিজের উপর প্রচণ্ড রকমের বিরক্ত হলো ও। একটা অচেনা মানুষকে নিয়ে কখনো এতটা ভেবেছে কিনা মনে পড়ল না ওর। মাথা থেকে এইসব ভাবনা সরানোর জরুরি ভেবে বাটন ফোনটা হাতে নিল ইচ্ছে। ডাবল ট্যাপের লাস্ট ডায়ালড নাম্বারটা না দেখেই কল লাগালো ও। ওপাশ থেকে শান্তশিষ্ট এক আওয়াজ, হ্যালো, কে বলছেন? গলার স্বর শুনেই চমকে উঠল ইচ্ছে। কান থেকে ফোন নামিয়ে নাম্বারটার দিকে তাকালো। আননোন নাম্বার, অথচ ওই ফোনে ওর বাবা আর রাকিন ছাড়া অন্য কারোর নাম্বার থাকার কথা না। আর রাকিনকেই কল করতে চেয়েছিল ও, কিন্তু এই অচেনা নাম্বারধারীর স্বর চেনা ওর। এটা প্রাপ্ত। মনে পড়ল এই ফোন থেকে লাস্ট কলও প্রাপ্তকেই করেছিল। হুট করে চোখ ভরে উঠতে লাগলো ইচ্ছের। ওপাশ থেকে আবারও প্রাপ্ত বলে উঠল, হ্যালো। চোখের পানিকে বেরিয়ে আসার সুযোগ দিল না ইচ্ছে। কল কেটে দিয়ে মোবাইলটা ঢিল ছুড়ল বিছানায়। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিল ও। বসে বসে ওর অবস্থাটা দেখলো টমি। উঠে গিয়ে বিছানায় থাকা বাটন ফোনটা মুখে নিয়ে কামড়াতে লাগলো। তবে নষ্ট করার মতন করে না, ওটা ইচ্ছের কাজের জিনিস। তবে এর জন্য রাগ উঠেছে ইচ্ছের, তাই ওকে শাস্তি দেওয়ার চলে। টমির কামড়ে আবারও কল চলে গেছে। ওপাশ থেকে হ্যালো শব্দটা শুনে টমি আরও জোরে শব্দ করে উঠল। এবার ও বুঝে গেছে ফোনের ওপাশে থাকা মানুষটা অন্য কেউ না, ও সেই চরম অপছন্দের মানুষ প্রাপ্ত। ইচ্ছের বিয়ে। নওসাদ সাহেব মনের মতন করে সাজিয়েছেন পুরো বাসাটাকে। উজ্জ্বল রোদে বাড়িটার সাজ আরও আকর্ষণীয় লাগছে যেন। গার্ডেনের স্টেজ করে সেখানে ইচ্ছেকে বসিয়ে হলুদ মেহেন্দি লাগানো হচ্ছে। গান বাজনা পর্বও চলছে। হাতে সময় কম থাকায় আলাদা আলাদা দিনে অনুষ্ঠানগুলো না করে বিয়ের দিন সকালেই করা হচ্ছে সবটা। তাছাড়া ইচ্ছে রাকিন দুজনের অমেজ ছিল। আলাদা করে একটা দিনে ঝামেলা চায়নি কেউই। বিয়েটা নিয়ে কথা বলে ইচ্ছে প্রেস মিডিয়ার হিসাব মিটিয়ে দিয়েছে আগেই, যাতে ওকে বিয়ের দিন আলাদা করে প্রশ্নের মুখোমুখি হতে না হয়। তবুও সবাই এসেছে, ছবি তুলছে, নিউজ করছে নিজেদের মতন করে। নওসাদ সাহেবের আত্মীয় স্বজন বলতে শুধু দুটো বোন, একটা ভাই আর ইচ্ছের কিছু কাজিন। বাকি সব ইচ্ছের সঙ্গীতাঙ্গের পরিচিতরা। বাসার সামনের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে শক্ত মুঠে রেলিং ধরে ইচ্ছের দিকে তাকিয়ে রইলেন নাফিসা বেগম। ওই জায়গায় আজ তার মেয়ের থাকার কথা ছিল। আর যে যাই বলুক না কেন, রাকিন তো সবসময় খেয়াকেই বেশি প্রাধান্য দিত। আজও খেয়াকেই ভালোবাসে, এটা নিশ্চিত উনি। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল নাফিসা বেগমের। চলে আসলেন ওখান থেকে। সবাই হলুদ ছোঁয়াচ্ছে ইচ্ছেকে। রাকা পাশে দাঁড়িয়ে আছে, শুধু কিছুই বলছে না। ও মানতেই পারছে না ইচ্ছে বিয়েটাতে রাজি হয়ে গেছে। মেহেন্দি দেওয়ার সময় ইচ্ছের পাশে থাকা বাটন মোবাইলটা বেজে উঠল। তখনই মেহেন্দি পরাতে থাকা মেয়েটি জিজ্ঞাসা করল, ইচ্ছের দৃষ্টি মোবাইলে, আর মোবাইল স্ক্রিনে সেই আননোন নাম্বার। ইচ্ছে বিস্ময়ে সেদিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, প্রাপ্ত। বাজতে বাজতে কেটে গেল কলটা। প্রাপ্ত নিজেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। এবার
দুবার এই নাম্বারে টমির গলা শুনেছে ও। এটা ইচ্ছের নম্বর। ও তো ইচ্ছেকে কল করেনি, তবে তো এটাই দাঁড়ায় ইচ্ছে কল করেছিল ওকে। কিন্তু আজ ওর বিয়ে, ওকেই বা কেন কল করতে যাবে ইচ্ছে? সন্ধ্যায় খই আর ওর আংটি বদল, আর এখন এই কল। করণীয় বুঝে না উঠে অস্থিরভাবে প্রাপ্ত ফোন নিয়ে আবারও কল লাগালো ইচ্ছের নাম্বারে। মোবাইলে আবারও একই নাম্বারে কল আসতে দেখে উঠে দাঁড়ালো ইচ্ছে। বেপরোয়াভাবে অনুষ্ঠানের মাঝ পর্যায়ে স্টেজ থেকে ছুটে নেমে আসলো ও। গায়ে হলুদগুলো যেন মরিচের প্রলেপ হয়ে জ্বালিয়ে দিচ্ছে ওর পুরো শরীর। শাওয়ার অন করে সমস্ত শরীর থেকে হলুদ তুলতে শুরু করে দিল ও। নখের আঁচড় কেটেও গেছে কয়েক জায়গায়। এতক্ষণ গায়ে জোর থাকলেও হাতের মেহেন্দি তুলতে গিয়েও পাথর হয়ে গেল ইচ্ছে তালুতে লেখার নামটা দেখে। শ্বাস আটকে আসতে লাগলো ওর। মনে পড়ল প্রাপ্তর কলটা যখন আসে মেহেন্দি ডিজাইনার কি নাম লিখবে প্রশ্ন করেছিল ওকে। ওর মুখ দিয়ে তখন প্রাপ্তর নামই বেরিয়েছে। ফলস্বরূপ হাতের মেহেন্দিতে ওর হবু বর রাকিনের নামের পরিবর্তে স্পষ্ট অক্ষরে লেখা প্রাপ্ত। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। টকটকে লাল লেহেঙ্গায় ভারী ভারী গয়নার সাজানো হলো ইচ্ছেকে। এই প্রথমবার ওর চুলগুলো খোপা কাটা হয়েছে হয়তোবা। গলায় আটকানো চোকারটার পরিবর্তে হার, কানে বড় বড় স্টাইলিস্ট ইয়াররিংগুলোর পরিবর্তে স্বর্ণের ঝুমকো, নাকে বড় নথ, কপাল জুড়ে থাকা টিকলি, হাত ভর্তি চুড়ি। সে এক অন্য ইচ্ছে। সবাই বসে বসে প্রশংসা করছে ওর সাজের। ইচ্ছে নিঃশব্দ বসে আছে বিছানায়। হুট করে একজন এসে বলল বর এসেছে। ব্যাস, বর দেখতে ছুটল সবাই। রাকা পুরোটা সময় দূরে থাকলেও একা পেয়ে ইচ্ছের কাছে বসেছিল কিছুক্ষণ। কিভাবে ও চলে গেল। আপাতত শুধু টমি রয়ে গেছে রুমটাতে। ইচ্ছের দৃষ্টি ব্যালকনির পর্দার দিকে। বাইরে থেকে আসা শীতল বাতাসে শুভ্র পর্দাগুলো উড়ছে মৃদু ছন্দে। তার ফাঁক করে পূর্ণিমার চাঁদটাও দেখা যায়।